চিরদিন স্ট্রং। ফিরে এলাম বিরতির পর। তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, তাহলে বিরতির আগে পর্যন্ত যে দিকে আলোচনাটা এগোচ্ছে বা যা বুঝতে পারলাম, যে লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, কাঠ পিঁপড়ে, যত রকম পিঁপড়ে আছে সবাই মোটামুটি লাভের গুড় খাওয়ার চেষ্টা করেছে অ্যাটলিস্ট, বা হয়তো কেউ কেউ খেয়েওছে। কীভাবে দেখছেন তন্ময়দা? দেখুন, প্রথমেই বলবো যে জিনিসটাই আমাদের এইখানে যিনি বসে আছেন চাকরিহারা শিক্ষক, তার কথা শুনে খুবই খারাপ লাগছে, কারণ তাদের ভবিষ্যৎটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে এই সরকার। কিন্তু উনি যেটা চাইছেন যে অল পার্টি মিটিং হোক, এগুলোর প্রয়োজন হয় না এই জন্যে যে জিনিসটা কিন্তু খুব সিম্পল। একটা হচ্ছে যে যোগ্য আর অযোগ্য এদেরকে পার্থক্য করে কোর্টকে জানিয়ে দিতে হবে, এইটাই তো ছিল ব্যাপার। তো সেটা হচ্ছে হাইকোর্টও জানাতে পারতো, জানায়নি, তার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টেও জানায়নি। কারণ এই সরকার জানাতে পারছে না এই কারণে যে তারা যে এদের কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে। তো মানবিক সরকারের মানবিক মুখ্যমন্ত্রী তো এইটুকু মানবিকতা থাকবে যে যার কাছ থেকে ঘুষ নিয়েছি তার যেন চাকরিটা চলে না যায়। তো তাদের চাকরিটা রক্ষা করতে গিয়ে প্রথম থেকে এরা হচ্ছে এই যোগ্য অযোগ্যটা বাছাই করছে না। তো এর জন্য অল পার্টি মিটিংয়ের দরকার হয় না, তারা চাইলে সেটাকে করতে পারে, তারা করবেন না, তারা প্রতিজ্ঞাবদ্ধ। এবং তারপরে আজকে এই যে সবার পুরো চাকরি চলে গেছে এবং এই রিভিউ পিটিশন করেও লাভ নেই, যদি না ওই সেগ্রিগেশন, এই চাল আর কাঁকড় না বাছা হয়, তাহলে ওই রিভিউ পিটিশন করেও লাভ নেই। এবার আপনি যেটা আজকে আলোচনা হচ্ছে যে এই যে নোটিফিকেশন হয়েছে, তাতে এই যে শিক্ষক শিক্ষিকা এদের কি হবে। দেখুন, আমি দেখি দুটো জায়গায়, যে একটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন নেই এবং রাজ্য সরকার সেই ক্লারিফিকেশনের জন্য চাইও নি, তারা এটা করেছে। তো এতে হতে পারে আবার হয়তো একটা সুপ্রিম কোর্টে আবার একটা পিটিশন ফাইল হবে এবং তারা হয়তো যাবে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল যে আমরা এইটা কেন করতে পারবো বা এখানে আমরা আমাদের অসুবিধা আছে। আমি যেটা দেখতে চাই, দু জায়গায় এদের অসুবিধা আছে। যে প্রথম কথা, যে দেখুন, আমাকে যদি এখন বলা হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে, তো আমি সেটা পারবো না অত সহজে, আমি পারবোই না। কারণ হচ্ছে আমার হচ্ছে বয়স বা সব কিছুতে আমার এখন ফিজিক্স কেমিস্ট্রি পড়ে জয়েন্ট এন্ট্রান্স, কিন্তু আমি সেই সময় খুব ভালো রেজাল্ট করেছিলাম বলে তখন হচ্ছে এনআরএসে পাওয়া মানে একটা বিশাল ব্যাপার ছিল, তো আমি পেয়েছিলাম। তো এইটা একটা দিকে আছে যে এরা হচ্ছে এখন 10 বছর পরে এদের পক্ষে সেই অবস্থায় বিএসসির স্টেজে গিয়ে সব পড়াশোনা করে পরীক্ষা দেওয়া, তাদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, এটা হচ্ছে খুবই অসুবিধা। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এতে, যে এই যে এনারা রেখেছেন যে এই বিএসসিতে কত মার্কস পাবে তার জন্য একটা মার্কস পাচ্ছেন, তারা ক্যারি করছেন। তাতে কিন্তু যেটা দেখেছি যে এই বছরের পর বছর এখন হচ্ছে গ্র্যাজুয়েশনে ওভারঅল যে ক্যান্ডিডেটরা যারা থাকে তাদের মার্কসটা অনেক বেশি পায়, ওরা 2016 সালে হয়তো ছিল না। এই যে এসএসসি নাম্বার বিভাজন, যেটা গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছিলাম তন্ময়দা, এখানে এই যে এই পয়েন্টটা আমি বুঝতে পারছি না। শিক্ষকতার অভিজ্ঞতা, তার মানে যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে, এই পয়েন্টে তো তারা প্রথমেই পিছিয়ে গেল। এখানে তো প্রথমেই পিছিয়ে গেল। এবং শিক্ষাগত অভিজ্ঞতাটা কিভাবে হবে? আরেকটা বিষয় হচ্ছে লেকচার আর ইন্টারভিউ, মানে লেকচার ডেমনস্ট্রেশন, ইন্টারভিউ। ওই ইন্টারভিউ চলাকালীন বা লেকচার ডেমনস্ট্রেশন চলাকালীন কি হচ্ছে চার দেয়ালের মধ্যে, এটা যদি ভিডিওগ্রাফি থাকে একরকম, যদি না থাকে তাহলে এটা নিয়েও পরবর্তী ক্ষেত্রে কোনো রকম মামলা করা, বিতর্ক তৈরি হওয়া, এটারও একটা সুযোগ বা স্কোপ থেকে যাচ্ছে। ফলে এই যে প্রশ্নগুলো উঠছে, আমি জানি না এটার উত্তর কিভাবে মেলা সম্ভব। আমরা কিছু আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, খুব ছোট করে তাদের রিয়াকশন শোনাই, কি বলছেন তারা, দেখুন। সবকিছু গন্ডগোল পাকাবার জন্য, কারণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2016 যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, সেই 2016 যে নিয়োগ প্রক্রিয়া তাকে পুনরায় নিতে হবে। সেই সময় যারা পরীক্ষার্থী ছিলেন তাদের সকলকে সুযোগ দিয়ে তাদের মান নির্মাণ করতে হবে সেই নিয়মের ভিত্তিতে। এখন ওরা নতুন নিয়ম করে যদি সেটাকে পাল্টে দিতে চান, তাহলে বুঝতে হবে ওদের উদ্দেশ্যটা খুব সৎ নয়। তার মানে সরকার চাইছে যে আবার একটা গন্ডগোল হোক এবং করে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাক। এই সরকারের উদ্দেশ্যটা যাই হোক সৎ উদ্দেশ্য বলে মনে হচ্ছে না। তো এই নতুন নিয়োগ প্রক্রিয়া দিয়ে 2016 নিয়োগ প্রক্রিয়া চালু করা যাবে না। 2016 যেটা বাতিল হয়েছে, সেই 2016 ফিরে গিয়ে তৎকালীন নিয়োগ প্রক্রিয়ার অনুযায়ী করতে হবে। পুরো নির্দেশিকাটাই একটা জটিলতা। ইচ্ছাকৃতভাবে আমি মনে করি এই জটিলতাকে ক্রিয়েট করে রাখা হলো। 2025 সালের রুল, 2025 সালের রুল, সেখানে 2016 সালের ক্যান্ডিডেটরা কি করে পার্টিসিপেট করে? এ তো কোনোদিন ভারতবর্ষে হয়েছে? যারা 2016 সালের ক্যান্ডিডেট তারা তো 2016 সালের রুল অনুযায়ী বসবে। এই নতুনের সাথে পুরনোকে গুলিয়ে দিয়ে একটা গন্ডগোল সৃষ্টি করে রাখা হলো। এটা ডেফিনেটলি আমি বিশ্বাস করি এটা কোর্টে চ্যালেঞ্জ হবে, কারণ এই রুলে পরীক্ষা দিলে তারা 2016 ক্যান্ডিডেট তারাও বিপদে পড়বে, আবার যারা নতুন ক্যান্ডিডেট যারা আছে তারাও বিপদে করে হয়। এ তো এমনি এই রুল কোর্টে চলে গেলে যে হয়ে
হয়ে যায়। একটা প্রশ্ন এখানে উঠছে, আমি